আজকে আমি তোমাদের রেডক্স চ্যাপ্টারটা পড়াবো। এটা তোমরা ক্লাস 10 এবং ক্লাস 12-এ অনেকবার পড়াশুনো করেছো, কিন্তু তবুও এতে অনেক কিছু নতুন জিনিস আছে, নতুন কিছু শেখার আছে। তাই চলো আমরা রেডক্স চ্যাপ্টারটা আরেকবার ঘুরে দেখে নিই। দেখো, এই রেডক্স এই শব্দটির মধ্যে দুটো ওয়ার্ড লুকিয়ে রয়েছে। এক হচ্ছে রিডাকশন রিডাকশন রিয়াকশন, আর এক হচ্ছে অক্সিডেশন রিয়াকশন। যখনই কোনো একটা রিডাকশন রিয়াকশন বা অক্সিডেশন রিয়াকশন টেক পার্ট করে, তার সাথে সাথে উল্টো রিয়াকশানটা টেক পার্ট করতেই হবে, এরকম একটা বাধ্যবাধকতা থাকে। যেমন ধরো, কোনো একটা রিডাকশন রিয়াকশান টেক পার্ট করছে, তাহলে তার সাথে সাথে অক্সিডেশন রিয়াকশানটা টেক পার্ট করবেই করবে। তাই এই দুটো নাম, মানে রিডাকশান অ্যান্ড অক্সিডেশান, তারা একসাথেই আসে, এবং তার জন্যই এই রিয়াকশানগুলোকে বলা হয়, ইন শর্ট মানে ছোট ফর্মে বলা হয় রেড অক্স রিয়াকশান। ঠিক আছে, তো এবারে আমরা দেখে নেব একটা একটা করে যে এই রিডাকশান অ্যান্ড অক্সিডেশান এই দুটো কী জিনিস। তো প্রথমেই আমি অক্সিডেশান থেকে শুরু করি। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে অক্সিডেশন রিয়াকশান। অক্সিডেশন, দেখো, একটা ওল্ড কনসেপ্ট আছে আমাদের কাছে। সেই ওল্ড কনসেপ্টটা হচ্ছে যে কোনো এলিমেন্ট বা কোনো কম্পাউন্ড যদি অক্সিজেনের সাথে রিয়াকশান করে, তাহলে সেই রিয়াকশানটাকে বলা হয় অক্সিডেশন রিয়াকশান। যেমন ধরো, কার্বন ইন সলিড স্টেট যদি অক্সিজেনের সাথে রিয়াকশান করে, ঠিক আছে, গ্যাসিয়াস ফেজে, তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। কি তৈরি হয়? CO2 ইন গ্যাসিয়াস ফেজ। এটা হচ্ছে আমাদের ওল্ড কনসেপ্ট, যে অক্সিজেনের সাথে রিয়াকশান করলে তাকে অক্সিডেশন রিয়াকশান বলবো। কিন্তু অ্যাডভান্সড, এটা হচ্ছে ওল্ড কনসেপ্ট, কিন্তু অ্যাডভান্সড একটা কনসেপ্ট আছে। অ্যাডভান্স কনসেপ্টটা কি না, লস অফ ইলেকট্রন। যে কোনো একটা রিয়াকশানে যদি মানে ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় অক্সিডেশন। লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন। এটাকে ইন শর্ট বলা হয়, মানে মনে রাখার জন্য অনেকে এটা এরকম করে, লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন, বা LEO, লিও, লিও ইজ অক্সিডেশন। ওকে, আচ্ছা। তো কেমন হতে পারে? ধরো, সোডিয়াম মেটাল, এরা তো খুব সহজেই একটা ইলেকট্রন দিয়ে দিতে পারে, কারণ এরা হচ্ছে অ্যালকালি মেটাল। এদের আউটার স্ফিয়ারে S ব্লকে একটা ইলেকট্রন রয়েছে, যেটা কিনা এরা সহজে দান করে নোবেল গ্যাসের কনফিগারেশন নিতে পারে। তাই এরা খুবই সহজে একটা ইলেকট্রন ছেড়ে দেবে এবং একটা মনোক্যাটায়নিক স্পিসিস তৈরি হয়ে যাবে, সোডিয়াম প্লাস। ঠিক আছে, দেখো এখানে এই রিয়াকশানটাতে সোডিয়াম অ্যাটম একটা ইলেকট্রন লস করছে, তার মানে লস অফ ইলেকট্রন, তার মানে এটাকে আমরা বলবো অক্সিডেশন রিয়াকশান। তেমনইভাবে ধরো, আয়রন অনেক ধরনের অক্সিডেশন স্টেট দেখায়। তো তো আয়রনের যদি একটা +2 অক্সিডেশন স্টেট নাও, সে কিন্তু
আয়রন 3 অক্সিডেশন স্টেটে যেতে পারে এবং একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে। তাহলে এই যে আয়রন 2 আয়রন 3-তে পৌঁছে যাচ্ছে, কিভাবে পৌঁছচ্ছে না একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, একটা ইলেকট্রন রিমুভ করে দিয়ে। তাই এটাকে আমরা অক্সিডেশন বলবো, কারণ লস হচ্ছে একটা ইলেকট্রন আয়রন 2 এর, তাই এটা লস অফ ইলেকট্রনের মধ্যে পড়ছে, তাই এটা অক্সিডেশন। এবারে আসা যাক রিডাকশন। খুবই শর্টে আমি বলে দিচ্ছি, কারণ এগুলো তোমরা আগে থেকেই অলরেডি জানো। রিডাকশন কি, ওকে, কি, তো এক্ষেত্রেও একটা ওল্ড কনসেপ্ট আছে। সেটা কি? ওল্ড কনসেপ্ট। ওল্ড কনসেপ্টটা কি জিনিস দেখো, যে কোনো কম্পাউন্ড থেকে অক্সিজেন যদি রিমুভ করা যেতে পারে, তাহলে সেটা হচ্ছে, সেই রিয়াকশানটাকে আমরা রিডাকশান বলবো। কি না, রিমুভাল অফ অক্সিজেন from any compound, oxygen from substance। বোঝা গেল? কোনো সাবস্টেন্স থেকে আমরা যদি অক্সিজেন রিমুভ করতে পারি, তাহলে সেই রিয়াকশানটাকে বলবো রিডাকশান রিয়াকশান। একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এটা ওল্ড কনসেপ্ট। যদি টাংস্টেন অক্সাইড হাইড্রোজেনের সাথে রিয়াকশান করে, তাহলে টাংস্টেন তৈরি হয় প্লাস ওয়াটার তৈরি হয় গ্যাসিয়াস ফেজে। তো এইটাতে দেখো টাংস্টেন অক্সাইড অক্সিজেন রিমুভ করে দিচ্ছে, দিয়ে টাংস্টেন সলিড তৈরি হচ্ছে। তাই এই যে প্রসেসটা ওল্ড কনসেপ্ট অনুযায়ী অক্সিজেন রিমুভাল হচ্ছে, তাই এটা রিডাকশান প্রসেস। এর অ্যাডভান্স কনসেপ্টটা কি? অ্যাডভান্স কনসেপ্টটা এরকম, অক্সিডেশনের ক্ষেত্রে যেমন লস অফ ইলেকট্রন ছিল অক্সিডেশনের ক্ষেত্রে, রিডাকশানের ক্ষেত্রে হচ্ছে গেইন অফ ইলেকট্রন ইজ রিডাকশান। কি না, গেইন অফ ইলেকট্রন ইজ রিডাকশান। দেখো এক্ষেত্রে আমরা আবার সেই রকম একটা মনে রাখার জন্য শর্ট ফর্ম করতে পারি, গেইন অফ ইলেকট্রন ইজ রিডাকশান, মানে GER প্রসেসটা হচ্ছে রিডাকশান, তাই তো? উদাহরণ কি না, ধরো ক্লোরিন অ্যাটম ইলেকট্রন নিল, দিয়ে ক্লোরাইড তৈরি হলো। এক্ষেত্রে দেখো ক্লোরিন অ্যাটম ইলেকট্রন গেইন করলো, গেইন অফ ইলেকট্রন ইজ রিডাকশান, তাহলে এই প্রসেসটা হবে রিডাকশান প্রসেস। আবার দেখো আয়রন 3, আয়রন তো একটু আগেই আমি বললাম যে 3D ট্রানজিশন মেটাল, এরা অনেক অক্সিডেশন স্টেট শো করতে পারে একসাথে। তো এই যখন ইলেকট্রন নেবে, তাহলে গেইন অফ ইলেকট্রন হচ্ছে, ইলেকট্রন নিলে, একটা ইলেকট্রন নিলে তাহলে +3 -1 মানে +2 স্টেটে চলে গেল, Fe2+, ঠিক আছে? তাহলে গেইন অফ ইলেকট্রন হচ্ছে, তার মানে হচ্ছে এটা একটা রিডাকশান, অ্যাডভান্স কনসেপ্ট এটা। তো আমি একটু আগেই বললাম যে যে কোনো একটা প্রসেস, সে অক্সিডেশনই হোক বা রিডাকশানই হোক, হতে গেলে তার কাউন্টার প্রসেসটাও কিন্তু চলবে একসাথে। যেমন ধরো আমি যদি বলি আয়রন 2+ অক্সিডেশন হচ্ছে আয়রন 2+ এর, আমি যদি বলি আয়রন 2+ এর অক্সিডেশন হচ্ছে, তার মানেটা কি হচ্ছে, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে আয়রন 2+ থেকে,
এবারে ঘটনাটা ঘটছে, ওই ইলেকট্রনটি যাবে কোথায়? সে তো এমনি এমনি বেরিয়ে বাইরে ঘুরতে পারে না। তো তার জন্য একটা কাউকে থাকতে হবে যে কিনা ওই ইলেকট্রনটি নেবে। আর যখনই কেউ একজন ওই ইলেকট্রনটি নিয়ে নিল, লেটস সে Cr4+, তাহলে ওই যে ইলেকট্রন নিয়ে নেওয়ার প্রসেসটা, ওটা কিন্তু রিডাকশান। মানে দেখো, আয়রন 2 একটা ইলেকট্রন ছেড়ে অক্সিডেশনে টেক পার্ট করলো, অক্সিডেশন রিয়াকশান হলো, একটা ইলেকট্রন ছাড়লো, আর ওই ইলেকট্রনটা বাতাসে আকাশে ঘুরতে পারে না। ওই ইলেকট্রনটা স্টেবিলাইজ হওয়ার জন্য সে একটা বাসস্থান খুঁজবে, এবং সেক্ষেত্রে Cr+4 একটি ইলেকট্রন ওই ইলেকট্রনটি নিয়ে নিতে পারবে এবং নিয়ে Cr+3-তে পৌঁছে যাবে। এই প্রসেসটা হচ্ছে রিডাকশান। তো যখনই একটা প্রসেস ঘটবে তার কাউন্টার প্রসেসটা ঘটবে, এবং তাই এই প্রসেসটাকে মানে এই রিয়াকশানটাকে একসাথে আমরা বলবো রিডাকশান অক্সিডেশন রিয়াকশান না বলে আমরা বলবো রেডক্স রিয়াকশান। রেড ফর রিডাকশান অ্যান্ড অক্স ফর অক্সিডেশন রিয়াকশান। কনসেপ্ট ক্লিয়ার হলো? আচ্ছা, এক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই যে তাহলে অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট কাদেরকে বলবো? অক্সিডাইজিং এজেন্ট, দুটো কথা আমাদের পরিষ্কারভাবে থাকা উচিত মাথার মধ্যে, সেটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট কারা কারা। দেখো, আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক এজেন্টের সাথে পরিচয় আছে আমাদের। যেমন ধরো এলআইসি এজেন্ট, তারা কি করে না, তোমার বাড়িতে এসে বুঝিয়ে বাজিয়ে তোমাকে এলআইসি করাবে। তার মানে বেসিক্যালি কি, এজেন্ট মানে ওই জিনিসটা ওরা করাবে। যেমন অক্সিডাইজিং এজেন্ট, এলআইসি এজেন্টরা এলআইসি করায়, অক্সিডাইজিং এজেন্টরা অক্সিডেশন করায়। তার মানে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট তারা যারা হেল্প করে, helps in oxidation and ওই এজেন্ট and the agent gets reduced। তার মানেটা কি, যে এই অক্সিডাইজিং এজেন্ট যদি আমি বলি, তাহলে সে একটা অক্সিডেশন প্রসেসকে হেল্প করবে, কিন্তু অক্সিডেশন প্রসেসকে হেল্প করতে গেলে একটা কাউন্টার প্রসেসও চলবে, আর সেই কাউন্টার প্রসেসটা ওকে নিজেকে হয়ে যেতে হবে। তার মানে একটা অক্সিডাইজিং এজেন্ট অক্সিডেশন রিয়াকশানকে হেল্প করবে। এই ধরো এইখানটায় একটা অক্সিডেশন প্রসেস চলছে, একটা ইলেকট্রন বেরিয়ে গেল, সেই ইলেকট্রনটা Cr+4 এসে হেল্প করলো ওই অক্সিডেশনটাকে সাকসেসফুলি হওয়ার জন্য। কি করে হেল্প করলো Cr+4? না, একটা ইলেকট্রন নিয়ে। তাহলে এক্ষেত্রে এই Cr+4 হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে দেখো, একটা রিডিউসিং এজেন্ট মানে কি, সে একটা রিডাকশন প্রসেসকে হেল্প করবে, হেল্পস ইন রিডাকশন প্রসেস and the agent gets oxidized। দেখো, তাহলে রিডিউসিং এজেন্ট কে এই রিঅ্যাকশনটার মধ্যে? কারণ যে রিডিউসিং এজেন্ট হবে সে একটা অক্সিডেশন প্রসেসকে হেল্প করবে। রিডিউসিং এজেন্ট যে হবে সে অক্সিডেশন প্রসেসকে হেল্প করবে না, আমি ভুল বললাম। রিডিউসিং এজেন্ট যে হবে সে একটা রিডাকশন প্রসেসকে হেল্প করবে। দেখো, এখানে এই রিডাকশন প্রসেসটা হচ্ছে
এই রিডাকশন প্রসেসটা হচ্ছে, তার মানে একটা ইলেকট্রন Cr+4 নিচ্ছে, কিন্তু ওই ইলেকট্রন দিয়ে হেল্পটা করলো কি আয়রন 2, যে কিনা অক্সিডাইজ হচ্ছিল। তাই এক্ষেত্রে আয়রন 2 হচ্ছে রিডিউসিং এজেন্ট। তাহলে অক্সিডাইজিং এজেন্ট কে? না, যে অক্সিডেশন প্রসেসে হেল্প করবে আর নিজে রিডিউসড হবে। আর রিডিউসিং এজেন্টকে না, যে অক্সিডাইজিং এজেন্ট, আমি আবারও ভুল বললাম, যে অক্সিডেশন প্রসেসে হেল্প করবে এবং নিজে রিডিউস হবে। আর রিডিউসিং এজেন্টকে না, যে অক্সিডেশন প্রসেসে রিডাকশন প্রসেসে হেল্প করবে এবং নিজে অক্সিডাইজ হবে। তো এই ব্যাপারটা পরিষ্কার থাকা দরকার। এবারে আমরা চলে আসব অক্সিডেশন নাম্বার। সাবটপিক হচ্ছে 2, অক্সিডেশন নাম্বার। দেখো, অক্সিডেশন নাম্বার হচ্ছে যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে প্রতিটা অ্যাটমের ফর্মাল চার্জ থাকে, যেটাকে আমরা বলি অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার। কি বলবো না, ধরো একটা মলিকুল বা একটা কম্পাউন্ড রয়েছে, ঠিক আছে? সেই কম্পাউন্ডের মধ্যে প্রতিটা অ্যাটমের একটা একটা ফর্মাল চার্জ থাকে ডিউ টু দ্য ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। সেই কারণে ওদের উপর একটা ফর্মাল চার্জ থাকে, আর যেটা নাম হচ্ছে অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার। এটাকে আমরা অক্সিডেশন স্টেটও বলি। এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার ON অনেকে বলে, আবার OSও অনেকে বলে। ON হচ্ছে অক্সিডেশন নাম্বার আর OS হচ্ছে অক্সিডেশন স্টেট, ঠিক আছে? তো কি ব্যাপারটা হচ্ছে না, ফর্মাল চার্জ কোনো একটা কম্পাউন্ডের মধ্যে প্রতিটা অ্যাটমের যে ফর্মাল চার্জ, তাদেরকে আমরা বলি অক্সিডেশন নাম্বার। আমি আর বারে বারে অক্সিডেশন নাম্বার পুরো ফর্মে লিখবো না, ON লিখে দেবো বা OS লিখে দেবো। আর এই ফর্মাল চার্জটা কেন অ্যাপিয়ার করে না, ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। আমি এক্ষুনি বুঝিয়ে বলবো। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, ঠিক আছে? তো এই অক্সিডেশন নাম্বার কেমন হতে পারে? দিস ক্যান বি পজিটিভ, দিস ক্যান বি 0, this can be negative, and this can be these are integer or ফ্র্যাকশনও হতে পারে। যেমন আমরা সবাই জানি Ku2 তে অক্সিজেনের অক্সিডেশন স্টেট +12। তো এই সমস্ত ব্যাপারগুলো থাকে। আচ্ছা, কেমনভাবে আমরা অক্সিডেশন স্টেট ব্যাপারটা বের করি, অক্সিডেশন নাম্বারগুলো বা অক্সিডেশন স্টেটগুলো কিভাবে আমরা বের করি, দেখো একটু ভালো করে বুঝিয়ে বলি, কারণ অনেক প্রসেস আছে মানুষজন ব্যবহার করে। তো আমার মনে হয় স্ট্রাকচার থেকে বের করাটাই, অক্সিডেশন নাম্বার বের করাটাই সব থেকে বেশি অ্যাকুরেট। সেক্ষেত্রে আমি একটু বলে দিই। সেই জন্য ধরো আমাদের কাছে একটা এক্সাম্পল আছে HCl, হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে? হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড থাকছে, তাই তো? একটা মাত্র কোভ্যালেন্ট থাকছে, তার একটা বন্ড পেয়ার থাকছে।
একটা ইলেকট্রন পেয়ার যেটা কিনা বন্ডিংয়ে টেক পার্ট করছে। ঠিক আছে, এবারে আমরা জানি যে হাইড্রোজেনটা লেস ইলেকট্রোনেগেটিভ। হাইড্রোজেন তো একটা ইলেকট্রোপজিটিভ অ্যাটম, তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেনটা লেস ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিনটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। এই ইলেকট্রোনেগেটিভ মানে হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে যে ইলেকট্রনকে কতটা তার নিজের কাছের দিকে টেনে আনবে, অ্যাকসেপ্ট না, কিন্তু নিজের দিকে টানা। তো এখানে যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটা বেশি, তাই বন্ড পেয়ার অফ ইলেকট্রনটা এর দিকে মুভ করবে, ক্লোরিনের দিকে মুভ করবে। তো যখনই এই ইলেকট্রন ক্লাউড ক্লোরিনের দিকে শিফটেড হয়ে থাকবে, তখন আমরা বলবো যে এই কোভ্যালেন্ট বন্ডিংটা একটা রয়েছে যেহেতু, তাই এটা হচ্ছে -1, একটা ইলেকট্রন পেয়ার, তাই এটাকে -1 বলবো, এটাকে +1 বলবো। এদিকে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে, ইলেকট্রন মানে কি নেগেটিভ চার্জ স্পিসিস, তাই -1 মনে রাখবে, আর এদিকে হচ্ছে +1 মনে রাখবে। এটা একটা বন্ডিংয়ের জন্য, পার বন্ড এরকম অ্যাসাইনমেন্টটা হবে। ঠিক আছে, এবারে দেখা যাক তাহলে ওয়াটারের ক্ষেত্রে কি হবে। আমরা সহজেই অক্সিডেশন স্টেট আমাদেরকে আর মনে রাখতে হবে না। দেখো আমরা এতদিন ধরে তোমরা মনে রেখেছো, কিন্তু অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেপ মনে রাখা জিনিস না, খুব সহজেই বেরিয়ে আসে। এক্ষেত্রে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ কে বলো? অক্সিজেন। অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, তাই তো? ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে পজিটিভ চার্জ কে পাবে? হাইড্রোজেন। তাহলে এই বন্ডিংটার জন্য হাইড্রোজেন পাবে +1, অক্সিজেন পাবে -1। আবার এই বন্ডিংটার জন্য হাইড্রোজেন পাবে +1, অক্সিজেন পাবে -1। তাহলে টোটাল অক্সিজেনের ওপর কত চার্জ তৈরি হলো দেখো? -2। তাই অক্সিজেনের এখানে ওয়াটারের মধ্যে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট হচ্ছে -2। ওকে, এখানে এই কথাটা মনে রাখবে যে পার বন্ড, এই পার বন্ড হলেই ক্যালকুলেশনটা একদম কারেক্ট হবে। তো আমি নোট দিয়ে দিচ্ছি, ইন আ কোভ্যালেন্ট বন্ড, in a covalent bond assign -1 to more electronegative atom and +1 to lesser electronegative atom। ঠিক আছে, এবং এটা পার বন্ড, ইন ফর ইচ কোভ্যালেন্ট বন্ড, ইন না বলে এখানে লিখে দিচ্ছি আমি ফর ইচ কোভ্যালেন্ট বন্ড, ফর ইচ কোভ্যালেন্ট বন্ড। তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। এক্ষুনি আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আরও ক্লিয়ার হয়ে যাবে। সালফার ডাইঅক্সাইড SO2 স্ট্রাকচারটা হচ্ছে, এখানে আরেকটা লোন পেয়ার থাকবে। লুইস ডট স্ট্রাকচার করতে শিখে গেছো নিশ্চয়ই, তো সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে একটা লোন পেয়ার থাকে। এনিওয়ে, তো এক্ষেত্রে কে বেশি ইলেকট্রোনেগেটিভ বলো? ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা হচ্ছে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন সালফার, কারণ একই গ্রুপে যখন নিচের দিকে নামা হয়, গ্রুপ 16 মনে পড়ে তো? গ্রুপ 16-এ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোরিয়াম। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা হচ্ছে যারা উপরের দিকে থাকে গ্রুপে তারা বেশি ইলেকট্রোনেগেটিভ হয়ে থাকে ইউজুয়ালি। তো এক্ষেত্রে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন সালফার। তো বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমরা কি পাবে? -1 পার বন্ড, ফর ইচ কোভ্যালেন্ট বন্ড -1 পাবে বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এখানে অক্সিজেন পাবে, ধরো এই বন্ডটা প্রথমে আমি কনসিডার করলাম, এই বন্ডটার জন্য অক্সিজেন পেল -1, সালফার পেল +1। আবার পরের বন্ডটা এক্ষেত্রে যেহেতু দুটো বন্ড আছে, এটারও জন্য -1 +1। দেখো দুটো বন্ড কভার করলাম আমরা। দুটো বন্ড থাকলে দুবার হবে, তিনটে বন্ড থাকলে তিনবার হবে এই প্রসেসটা। সিমিলারলি এদিক থেকেও অক্সিজেন পাবে -1, সালফার পাবে +1 একটা বন্ডের জন্য, আর পরের বন্ডটার জন্য আবার -1 পাবে অক্সিজেন, আর সালফার পাবে +1। তাহলে টোটাল কত হলো? সালফারের অক্সিডেশন স্টেট +4। বোঝা গেল? তাহলে পার বন্ড কথাটা খুব ইম্পর্টেন্ট। ওকে,
তাহলে আমরা দেখে নিই সালফারের অক্সিডেশন স্টেট ইন H2SO4। H2SO4 এর স্ট্রাকচারটা কেমন? HOSOH ডাবল বন্ড O। অক্সিজেন -1, সালফার +1 একটা বন্ডের জন্য, আবার আরেকটা বন্ডের জন্য -1, আরেকটা বন্ডের জন্য -1, সালফার পাবে +1। আবার এক্ষেত্রেও দেখো দুটো বন্ডে আমি পরপর না লিখে আমি -2 করে দিলাম, +2 করে দিলাম। ওভারঅল তো তাই না, দুটো বন্ড আছে, তাহলে অক্সিজেন -2বার পাবে আর সালফার +2বার পাবে। ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে অক্সিজেন হচ্ছে -1, সালফার পাবে +1, আবার এই ক্ষেত্রে অক্সিজেন -1, সালফার পাবে +1। তাহলে সালফারের টোটাল অক্সিডেশন স্টেট কত হলো? 1 2 4 6 +6। H2SO4 এর সালফার অক্সিডেশন হচ্ছে +6। যদি তোমরা সঠিক স্ট্রাকচার ড্র করতে পারো তাহলে অক্সিডেশন স্টেট কখনো ভুল হবে না, শুধু ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা মনে রাখবে, এটুকুই। আচ্ছা, সালফারের অক্সিডেশন স্টেট আমরা কি কি দেখলাম? +4 ইন সালফার ডাইঅক্সাইড, +6 ইন H2SO4। তাহলে আমরা H2S এ কি হবে দেখে নিই। সালফার ইন H2S, সালফার ইন H2S কি হবে? সালফার H2S এর স্ট্রাকচারটা এরকম। তাহলে এক্ষেত্রে সালফার হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। তাহলে সালফার পাবে -1, হাইড্রোজেন পাবে +1 এই বন্ডটার জন্য, আবার এই বন্ডটার জন্য হাইড্রোজেন পাবে +1, সালফার পাবে -1। তাহলে টোটাল সালফারের অক্সিডেশন স্টেট হচ্ছে -2। দেখো সালফারের অক্সিডেশন স্টেট আমরা কতগুলো পেলাম? এক হচ্ছে +4, এক হচ্ছে +6, এখানে হচ্ছে -2। তার মানে কি সালফার ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখায়, এবং অক্সিডেশন স্টেট কোনো একটা অ্যাটমের ফিক্সড নয়, বিভিন্ন মলিকুলের বিভিন্ন রকম অক্সিডেশন স্টেট হতে পারে। ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট অফ সালফার, এটা দেখলাম একটা অবজারভেশন। আচ্ছা, 2 নম্বর অবজারভেশন হচ্ছে অক্সিডেশন স্টেট ইজ নট ফিক্সড। অক্সিডেশন স্টেট is not fixed, varies in compounds, আবারও বলি অক্সিডেশন স্টেট কোনো একটা এলিমেন্টের ফিক্সড হয় না, বিভিন্ন এলিমেন্টে বিভিন্ন কম্পাউন্ডে যেমন এনভায়রনমেন্টে থাকবে তেমন অক্সিডেশন স্টেট হয়ে থাকে। ঠিক আছে, যেমন সালফারের ক্ষেত্রে এখানে দেখলে সালফার ডাইঅক্সাইডে +4 সালফারের অক্সিডেশন স্টেট, H2SO4 এর মধ্যে +6, H2S এর মধ্যে -2। সুতরাং অক্সিডেশন স্টেট তার সারাউন্ডিংসের উপর ডিপেন্ড করে। সারাউন্ডিংস যখন পার্থক্য হয়ে যায়, মানে কম্পাউন্ড যখন পার্থক্য হয়ে যায়, তখন তার অক্সিডেশন স্টেটেরও পার্থক্য হবে। ওকে, গুড। চলো আমরা কিছু অক্সিডেশন নাম্বার খুব তাড়াতাড়ি করে ক্যালকুলেট করে নিই, এবং কিছু এক্সেপশনাল কেস আছে সেগুলো ডিসকাস করে দিই। তাহলে আমরা এবারে করি ম্যাঙ্গানিজ এর অক্সিডেশন স্টেট বের করি ইন KMnO4। KMnO4 এ ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত? আমরা জানি +7। চলো দেখি কেমন করে হয়। ম্যাঙ্গানিজ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের স্ট্রাকচারটা একবার ড্র করে নিই। এইটা, তাই তো? তাহলে এই দুটো বন্ডের জন্য অক্সিজেন পাবে -2, ম্যাঙ্গানিজ পাবে +2। এই দুটো বন্ডের জন্য অক্সিজেন পাবে -2, ম্যাঙ্গানিজ কত পাবে? +2। আচ্ছা, এই অক্সিজেনটার জন্য -2 অক্সিজেন পাবে, ম্যাঙ্গানিজ পাবে ভাগ পাবে +2। এই অক্সিজেনটার জন্য যেহেতু সিঙ্গেল বন্ড, তাই অক্সিজেন পাবে -1, ম্যাঙ্গানিজ পাবে +1। হিসেব করে দেখো, +1 +2 +2 +2, ম্যাঙ্গানিজের টোটাল কত হলো? +7। ওকে, মনে রাখবে খুব রেয়ার কেসে অক্সিডেশন স্টেট +7 ছাড়াই ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট হচ্ছে
+7 ইন 3D সিরিজ, এবং সেটা ম্যাঙ্গানিজ শো করায়। তাহলে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত হলো? +7 ইন KMnO4, অ্যান্ড দিস ইজ দ্য হাইয়েস্ট oxidation state in 3D series. হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কোনো একটা এলিমেন্টের কিভাবে বের করতে হয় একটু পরে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এবারে আমরা ক্যালকুলেট করি ফসফরাসের অক্সিডেশন স্টেট ইন H3PO4, H3PO3, H3PO2। সবার স্ট্রাকচারগুলো আগে ড্র করে নিতে হবে। স্ট্রাকচারগুলো দেখো, এই হচ্ছে H3PO4, এবারে H3PO3 ড্র করছি। দেখো প্রত্যেকের ক্ষেত্রে একটা ডাবল বন্ড ও দিয়ে দেবে, একটা হাইড্রোজেন, দুটো OH। ওকে, আচ্ছা, H3PO2 ক্ষেত্রে দুটো হাইড্রোজেন থাকবে, OH। ওকে, তো এই অক্সিজেনটা ডাবল বন্ডেড, তাই এক্ষেত্রে -2 আসবে, ফসফরাস পেল +2, আর এই প্রতিটা অক্সিজেনের জন্য -1 এক অক্সিজেন পাবে, আর ফসফরাস পাবে +1, -1 +1, -1 +1, -1 +1। তাহলে দেখো ফসফরাস কত পেল? +5। আচ্ছা, এক্ষেত্রে দেখে নেওয়া যাক, -2 ফসফরাস পেল +2, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই অক্সিজেন পার বন্ড -1 করে পেল, তাই দুটো বন্ড আছে, -2 পেল, আর ফসফরাস পেল +2। এক্ষেত্রে দেখো অক্সিজেনের ক্ষেত্রে -1, ফসফরাস পেল +1, এই অক্সিজেন পেল -1, এই ফসফরাস পেল +1। আচ্ছা, হাইড্রোজেন এখানে দেখো, হাইড্রোজেন আর ফসফরাসের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অবশ্যই ফসফরাস বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই হাইড্রোজেন পাবে +1, ফসফরাস পাবে -1। তাহলে দেখো এই দুইয়ের জন্য এই দুই, এই -1-এর জন্য এই 1, এই -1-এর জন্য এই 1, আর এই +1-এর জন্য এই -1। ঠিক আছে, তাহলে টোটাল কত দাঁড়ালো ফসফরাসের? 2, 3, 4, 4 পজিটিভ, -1, তাহলে 3 পজিটিভ, +3। তাহলে আমরা এখানে +5 দেখলাম, এখানে +3 দেখলাম। আচ্ছা, এটার ক্ষেত্রেও তেমনই, -2 +2, -1 +1, +1 -1। ফসফরাস ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, তাই হাইড্রোজেন পাবে প্লাস, ফসফরাস পাবে মাইনাস। এই বন্ডের জন্য, এই বন্ডের জন্য কি পাবে? হাইড্রোজেন হচ্ছে +1 আর ফসফরাস হলো আবার একবার -1, তাহলে টোটাল কত দেখো? +1। আবার দেখো, যদি আমরা PH3 এই মলিকুলটাকে কনসিডার করে নিই, PH3 ফসফিন, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অফ ফসফরাস ইজ গ্রেটার দেন হাইড্রোজেন, তাহলে ফসফরাস পাবে -1, হাইড্রোজেন পেল +1, +1 -1, +1 -1, টোটাল অক্সিডেশন স্টেট কত হলো? -3। তাহলে দেখো ফসফরাস +5, +3, +1, -3 অনেক তোমার ভ্যারিয়েবল, অনেক অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট শো করতে পারে। আবার জিরো হবে ফসফরাসের ক্ষেত্রে P4, তাই তো? P4 এর স্ট্রাকচারটা কেমন হয়? দেখো এক্ষেত্রে কি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে? দুটোই সমান ইলেকট্রোনেগেটিভ, তাই এরা প্রত্যেকেই জিরো হবে। ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সই নেই, তাহলে K+, K- জানি না তো, সমানভাবে শেয়ার করে রেখেছে বন্ড পেয়ার, তাই জিরো।
এক্ষেত্রে জিরো, এক্ষেত্রে জিরো। এই ফসফরাসের ক্ষেত্রে, সব ফসফরাসের ক্ষেত্রেই একই, দেখো সব বন্ড থেকে জিরো 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 করে আসবে, ঠিক আছে। তো এক্ষেত্রে ফসফরাসের অক্সিডেশন স্টেট হচ্ছে জিরো। তাহলে দেখছো ফসফরাস একটা ওয়াইড রেঞ্জের অক্সিডেশন স্টেট শো করে। আচ্ছা, এবারে আমরা বের করে নেব ক্লোরিন ইন Cl2, অক্সিডেশন নাম্বার বের করব। নাইট্রোজেন ইন N2, অক্সিজেন ইন O2, ফসফরাস ইন P4। ফসফরাস ইন P4 তো অলরেডি দেখিয়ে দিলাম। দেখো ক্লোরিনের ক্ষেত্রে এর যে বন্ড পেয়ার অফ ইলেকট্রনটা কিন্তু ইকুয়ালি শেয়ার হচ্ছে, এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না সরে, ইকুয়ালি শেয়ার হচ্ছে, কারণ দুজনেই সেম। যেহেতু এদিক ওদিক কোনো দিকেই সরে যাচ্ছে না, তাই প্রত্যেকের ওপরেই জিরো। পার্শিয়াল, সরি, কি বলে, পার্শিয়াল চার্জ তো বলবোই, তার সাথে সাথে এটাকে আমরা ফর্মাল চার্জ বলবো। ফর্মাল চার্জ রেসিডুয়াল মানে কিছু তৈরি হচ্ছে না, তাই এটাকে আমরা জিরো দিচ্ছি। নাইট্রোজেনের ক্ষেত্রেও দেখো তাই, প্রতিটা বন্ডের জন্য আমরা অ্যাসাইন করব, কিন্তু প্রতিটা বন্ডের জন্যই তো জিরো, তাই নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন জিরো। অক্সিজেনের ক্ষেত্রেও তাই, এই দুটোই জিরো হবে। তাহলে কি আমরা দেখলাম, ফর হোমো অ্যাটমিক মলিকুলস, for homoatomic molecules oxidation state is 0। আচ্ছা, এবারে আমরা আরও কিছু উদাহরণ দেখে নেব। এগুলো সহজ, তোমরা পারবে, কিন্তু আমি আসছি খুব ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট বলবো না, কিন্তু সেগুলো হচ্ছে ট্রিকি, মানে এমনি করতে গেলে ভুল হবে যদি না জানা থাকে একটুখানি। এবারে বের কর নাইট্রোজেন ইন NO2, কার্বন ইন CO2, কার্বন ইন কার্বন টেট্রাক্লোরাইড। NO2 স্ট্রাকচারটা কি, এই হচ্ছে NO2 স্ট্রাকচার, তাই তো। অক্সিজেনের ওপর -2, দুটো বন্ডের জন্য না। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন নাইট্রোজেন, তাই তো। তাহলে অক্সিজেন পাবে -1 পার বন্ড, এক্ষেত্রে দুটো বন্ড আছে তাই অক্সিজেন পেল -2, নাইট্রোজেন পেল +2। এক্ষেত্রেও তাই, -2 নাইট্রোজেনের ভাগে পড়লো +2, তাহলে টোটাল হচ্ছে +4। ওকে, +4। CO2 -2 +2। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে পার বন্ড -1 করে পাবে অক্সিজেন, কার্বন পাবে +1, তাই দুটো বন্ডের জন্য -2 +2, এক্ষেত্রেও -2 +2, তাহলে টোটাল কত হলো +4। কার্বন টেট্রাক্লোরাইড, টেট্রাহেড্রাল স্ট্রাকচার, ওকে, টেট্রাহেড্রাল জিওমেট্রি স্ট্রাকচার না। ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, ক্লোরিন পাবে -1 পার বন্ড, -1 +1 -1 +1 -1 +1, টোটাল কত +4। আচ্ছা, ঠিক আছে, চলো এবারে একটু কঠিন জিনিসে যাওয়া যাক। সালফার ইন Na2S4O6, এর অক্সিডেশন স্টেট সালফারের কত হবে? এইটা একটু ডিফিকাল্ট, এটা পারাটা একটু মুশকিল আছে, কিন্তু যখনই তোমরা স্ট্রাকচার রেখে দেবে, যে প্রসেসটা শেখালাম সেই প্রসেসটাতে কিন্তু আর আটকাবে না। তাহলে এই স্ট্রাকচারটা দেখে নিই।
এরকম করে 4টে সালফার রেখে দেবে। এই হচ্ছে দেখো, 2টো NO, 2টো সোডিয়াম, 6টা অক্সিজেন আর 4টে সালফার হয়ে গেল। এবারে তোমরা এটার অক্সিডেশন স্টেট খুব সহজেই বের করে নিতে পারবে। দেখো, এই অক্সিজেনটা জন্য -2 পড়বে সালফারের ওপর, এই সালফারটার উপর +2 পড়বে, +2 পড়লো। এটার জন্য -2, আবার সালফারের ভাগে গেল +2। এই অক্সিজেনটার জন্য -1, কারণ একটা বন্ড আছে, এই সালফারটা তার ভাগ পেল +1। এবারে এই সালফার আর এই সালফার, এদের মধ্যে তো কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, তাই ইলেকট্রন পেয়ারটা, বন্ড পেয়ারটা কোনো দিকেই শিফট করছে না, তাই এই বন্ডটার জন্য কন্ট্রিবিউশন আসবে 0, ফর্মাল চার্জে কন্ট্রিবিউশন আসবে 0। তাই এই সালফারটা পেল 0 আর এই সালফারটা পেল 0। তাহলে এই সালফারটার টোটাল অক্সিডেশন স্টেট কত হলো? +2 +2 +1, তাহলে +5। আচ্ছা, এই সালফারটার জন্য তো একটা বন্ড ক্যালকুলেট করা হলো, তাহলে এই বন্ডটার জন্যও তো একই রকমভাবে 0 আর 0, তাহলে টোটাল এ পেল 0। সিমিলারলি এই সালফারটার জন্য দেখো, 2টো বন্ড আছে এই সালফারের, এই বন্ড আর এই বন্ড। এই বন্ডের জন্য 0 কন্ট্রিবিউশন, আবার এই বন্ডের জন্য 0 কন্ট্রিবিউশন, তাহলে এই সালফারটাও পেল 0। আবার এই সালফারটা দেখো, এই সালফারের মতোই তো, -2 +2, -2 +2, -1 অক্সিজেনের, +1 এখানে, তাহলে টোটাল কত হলো? +5। তাহলে এই Na2H4O6 এ সালফারের অক্সিডেশন হচ্ছে +5, 0, 0, +5। এক্ষেত্রে একটা নতুন টার্ম ব্যবহার করা হয়, যেটা ইউজুয়ালি পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় না, সেটা হচ্ছে অ্যাভারেজ অক্সিডেশন স্টেট। অ্যাভারেজ অক্সিডেশন স্টেট কত হবে তাহলে? +5 +0 +0 +5 ডিভাইডেড বাই 4টে সালফারের জন্য, তাই দেখো 10/4 মানে 5/2। তোমরা যদি নর্মাল প্রসিডিওরে এটাকে ওই x ধরে ক্যালকুলেট করো, তাহলে কিন্তু অ্যাভারেজ অক্সিডেশন স্টেট অফ সালফার বেরাবে, অ্যান্ড দ্যাট ইজ রং। যদি পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় সালফারের অক্সিডেশন স্টেট কত এই কম্পাউন্ডটাতে, যদি অপশান দেওয়া থাকে 50, তাহলে 50-তে টিক করবে, 5 শুধু 5 দেওয়া থাকলে 5-এ টিক করবে, শুধু 0 থাকলে 0-তে টিক করবে। কখনোই কিন্তু 5/2-তে টিক করবে না যতক্ষণ না অ্যাভারেজ অক্সিডেশন স্টেট জিজ্ঞাসা করে। যদি না অ্যাভারেজ কথাটা উল্লেখ থাকে, তাহলে তুমি যদি 5/2-তে টিক করো তাহলে সেটা ভুল। তাহলে বোঝা গেল। এবারে দেখো, ব্রোমিন ইন Br3O2, ব্রোমিন ইন Br3O8, এইটাতে ব্রোমিনের অক্সিডেশন স্টেট কত? স্ট্রাকচারটা বলে দেই, স্ট্রাকচারটা জেনে গেলেই তোমরা পেরে যাবে। ব্রোমিন ব্রোমিন ব্রোমিন, ঠিক আছে? এই হচ্ছে Br3O8 এর স্ট্রাকচার। অক্সিজেন হলো -2, ব্রোমিন +2, -2 +2 -2 +2। তাহলে এই ব্রোমিনের অক্সিডেশন স্টেট কত হলো? +6। এই ব্রোমিনের কত হবে? সরি, আমি একটা জিনিস তোমাদের বলতে ভুলে যাচ্ছি, এই ব্রোমিন তো সমান ইলেকট্রোনেগেটিভ, তাই A0 পাবে, A0 পাবে। তাহলে এর যে সারাউন্ডিংস, এই ব্রোমিনের সব বন্ডগুলোর কন্ট্রিবিউশন আমরা ধরে নিচ্ছি +0। সিমিলারলি দেখো, এই ব্রোমিনের সারাউন্ডিংসের বন্ডগুলো আমরা এবার হিসেব করি। এই অক্সিজেন -2, তাহলে ব্রোমিন পেল কত? +2। এই অক্সিজেন -2, ব্রোমিন পেল +2। এখানে এই বন্ডটা হচ্ছে ব্রোমিন ব্রোমিন শেয়ার্ড বন্ড, তাই 0। এক্ষেত্রেও ব্রোমিন ব্রোমিন শেয়ার বন্ড, তাই 0। তাহলে কতগুলো হলো? +2 +2,
+2 তাহলে +4, +6 +4, সিমিলারলি এটা হচ্ছে +6, এটার এই ব্রোমিন আর এই ব্রোমিন একই, তাহলে টোটাল কত হলো? ব্রোমিনের অক্সিডেশন স্টেট হচ্ছে +6 +4 +6। ওকে, তাহলে এবারে করো oxidation state of oxygen in H2O2। স্ট্রাকচারটা দেখো, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন পেল +1 এই বন্ডটার জন্য, অক্সিজেন পেল -1। এই বন্ডটার জন্য এই অক্সিজেনটা পাবে 0, এই অক্সিজেনটা পাবে 0, তাহলে টোটাল কত হলো? অক্সিডেশন স্টেট -1। সিমিলারলি এই অক্সিজেনেরও অক্সিডেশন স্টেট হচ্ছে -1। আচ্ছা, এটা খুবই রেয়ার কেস, আর একটা দেখাচ্ছি। অক্সিজেন ইন HO2F, স্ট্রাকচারটা দেখো HOOF, এই তো স্ট্রাকচার। এবারে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা দেখো, প্রথমে ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপরে হাইড্রোজেন, ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার। তাহলে এই যে বন্ডটা আছে, এই বন্ডটাতে হাইড্রোজেন হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভ, তাই +1 পেল, অক্সিজেন কত পেল? -1। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এবারে এই অক্সিজেনের সারাউন্ডিং এই বন্ডটাও রয়েছে, এটার জন্য ক্যালকুলেট করো। এই অক্সিজেনটা আর এই অক্সিজেনটার জন্য প্রত্যেকের জন্য 0, ইলেকট্রোনেগেটিভিটির কোনো ডিফারেন্স হবে না, তাহলে এই অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত এলো? -1। ওকে, এবার এই অক্সিজেনের জন্য ক্যালকুলেট করা যাক। আচ্ছা, এই অক্সিজেনের সারাউন্ডিংসে দুটো বন্ড আছে, একটা হচ্ছে এই বন্ড, যেই বন্ডের জন্য অক্সিজেন অক্সিজেন শেয়ার করছে, 0 0 হবে। আচ্ছা, এবারে এইটা খুব ইন্টারেস্টিং, দেখো এই অক্সিজেন আর ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি দেখো, ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লুরিন পেল -1, অক্সিজেন পেল +1, তাহলে এই অক্সিজেনটার অক্সিডেশন স্টেট কত বেরোবে? 0 + 1, সেটা হচ্ছে +1। তাহলে যদি তোমাদেরকে অপশান দেয় যে হুইচ ইজ নট দ্য অক্সিডেশন স্টেট অফ অক্সিজেন, -1 +1 থাকলে ওগুলো তো হবেই, আর বাদ বাকি যা থাকবে করে নেবে। তাহলে অক্সিজেনের অক্সিডেশন স্টেট আমরা কত দেখলাম? -2 হয় অক্সিজেনের, ওকে, -1 পারক্সাইড বন্ড হলে হয়, 0 হয় অক্সিজেন মলিকুলে, +1 হয় এই HO2F এই মলিকুলটাতে, রেয়ার যদিও কিন্তু হয়। আচ্ছা, সুপার অক্সাইড KO2, এইটাতে অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত? অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে এটা 2x ধরো, +1 = 0, তো তাহলে x = -1/2। তো এইভাবে তোমরা দেখে নাও যে ইউজুয়ালি আমরা অক্সিজেনের অক্সিডেশন স্টেট -2 ধরে নেব, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা ক্যারোস অ্যাসিডের মধ্যে সালফারের অক্সিডেশন স্টেট বের করব। ক্যারোস অ্যাসিড স্ট্রাকচারটা কি কারো জানা আছে? ক্যারোস অ্যাসিড, ক্যারোস
অ্যাসিড। ফর্মুলাটা হচ্ছে H2SO4 নয় O5, H2SO5। স্ট্রাকচারটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মতোই, কিন্তু একটা পারক্ষ বন্ড থাকবে। এটা হচ্ছে H2SO5। তাহলে আমরা এতক্ষণ ধরে দেখে নিলাম এটা -2 হয়, সালফারের কন্ট্রিবিউশন আছে +2, এটার জন্য -2, সালফারের কন্ট্রিবিউশন +2, এইটার জন্য -1, সালফারে গেল +1। এবারে দেখো এই সালফার আর এই অক্সিজেন, তো এগেইন এটা -1 হলো, সালফার পেল +1, তাহলে টোটাল সালফার কত পেল? +6। ওকে, তোমরা যদি নর্মালি হিসেব করে বের করতে চাইতে সালফারের জন্য x ধরে নিয়ে, তাহলে x প্লাস এই হাইড্রোজেনের জন্য 2+ হতো, আচ্ছা এই 5টা অক্সিজেনের জন্য -10 হতো, ইজিক্যাল টু টোটাল চার্জ, তাই তো, ইজিক্যাল টু 0। তাহলে x ইজিক্যাল টু বেরোতো, কত বেরোতো? 5, তাই তো। তাহলে এটা ভুল হতো তো, তাই বলছি যে স্ট্রাকচার বের করে, অক্সিডেশন স্টেট বের করা, স্ট্রাকচার এঁকে, সেটাই হচ্ছে বেস্ট মেথড। আচ্ছা, এবারে কিছু ডিফিকাল্ট মানে ট্রিকি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। বের করো অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম ইন CrO5। CrO5 এ অক্সিডেশন স্টেট ক্রোমিয়ামের কত? ক্রোমিয়ামের স্ট্রাকচার, CrO5 এর স্ট্রাকচার তো আগে এঁকে দিই। অক্সিজেন এই হচ্ছে স্ট্রাকচার, বাটারফ্লাই স্ট্রাকচার। -2 +2, এই বন্ডটার জন্য -1 +1, এই বন্ডটার জন্য -1 +1, এই বন্ডটার জন্য -1 +1, এই বন্ডটার জন্য -1 +1। তাহলে কত হলো? 2 3 4 5 6 +6। ওই x ধরে হিসেব করতে গিয়ে ভুল হয়ে যাবে। দেখো x ধরে হিসেব করো, x x x প্লাস অক্সিজেনের জন্য 5টা অক্সিজেনের জন্য -10, প্রতিটার জন্য -2 কনসিডার করবে, দিয়ে 0, টোটাল চার্জ হচ্ছে 0, তাহলে x হচ্ছে +10, যেটা কিনা রং। ঠিক আছে, তাই স্ট্রাকচার দিয়ে একে বের করবে, ক্রোমিয়ামের +6 বেরোবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তাহলে তোমাদের একটু আর মিনিট 5 আমি সময় নেব, এই রুলগুলো বলে দেই, কিন্তু সেই রুল ফলো করলে অনেক সময় উত্তর ভুল আসবে, তবুও রুলটা একবার জানা দরকার। সব সময় তো আমরা ওই স্ট্রাকচার এঁকে ড্র করে তারপরে করতে পারবো না, অনেক কিছু কাজকর্ম করতে হবে এই অক্সিডেশন নাম্বার নিয়ে। তো তাই আগে আমি একবার রুলটা বলে দেই, যে রুলটা ইউজ করলে নর্মাল কম্পাউন্ডের ক্ষেত্রে তোমরা অক্সিডেশন স্টেটগুলো বের করতে পারবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিকেটেড সিচুয়েশনে স্ট্রাকচার আঁকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ওই রুলটা ফলো করে অক্সিডেশন স্টেট বের করে নিতে পারবে। ওকে, এর মাঝে আমি একটা জিনিস ভুলে গেছি, আবারও হয়তো ভুলে যাবো, এই হঠাৎ করে মনে এলো, আমি বলে দিই যে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কখন হবে, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত হবে, কখন নয় কত হবে অক্সিডেশন নাম্বার। যে কখন আমরা জানবো, ধরো এইরকম এক্স ধরে আমরা ক্যালকুলেট করছি, এক্স ধরে আমরা ক্যালকুলেট করলাম এই ক্যারোস অ্যাসিডের ধরো বা CrO5-এর এক্স ধরে আমরা ক্যালকুলেট করে দেখলাম অনেক বেশি অক্সিডেশন স্টেট আসছে, +10 আসছে, তাই আমাদের মাথায় স্ট্রাইক করলো এটা ভুল হচ্ছে, তাই আমরা স্ট্রাকচারের দিকে যাব। কিন্তু একটা
কোনো একটা অ্যাটমের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত হতে পারে সেটার না আইডিয়াটা থাকলে আমরা তো বুঝতে পারবো না যে ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে। ঠিক আছে, তো এই ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত হবে কোনো একটা অ্যাটমের, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার ইজ ইকাল টু গ্রুপ নাম্বার -10। যেমন ধরো সালফার কোন গ্রুপে বিলং করে, গ্রুপ 16, তাহলে সালফারের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট হবে বা অক্সিডেশন নাম্বার হবে কত বলো, গ্রুপ 16-এ বিলং করে, 16 - 10 ইজ ইকাল টু +6। আচ্ছা, নাইট্রোজেন কততে বিলং করে, গ্রুপ 15, তাহলে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত হবে, 15 - 10 ইজ ইকাল টু +5। আচ্ছা, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন কোন গ্রুপে বিলং করে, গ্রুপ 17, তাহলে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত হবে, 17 - 10 ইজ ইকাল টু +7। ওকে, তো এইভাবে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার আমরা জানি কোনো একটা কম্পাউন্ডের ক্যালকুলেট করতে গিয়ে যখন দেখব যে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটটা এক্সিড করে যাচ্ছে, তাহলে আমাদেরকে অ্যাবসলিউট মেথড মানে স্ট্রাকচার ড্র করে প্রতিটা বন্ডের জন্য অক্সিডেশন স্টেট অ্যাসাইন করে করে ওভারঅল অক্সিডেশন স্টেটটা কত হবে সেটা বের করতে হবে। এবারে চলে আসি যেটা সবাই অক্সিডেশন নাম্বার পড়ানোর সময় সবাই পড়ায়, সেটা হচ্ছে রুল ফর অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন। প্রথমটা হচ্ছে এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম যে দ্য সাম অফ অক্সিডেশন স্টেট অফ অল অ্যাটমস ইন এ মলিকুল অর আয়ন, বলছে সাম অফ অক্সিডেশন স্টেট অফ অল অ্যাটমস ইজ ইকাল টু চার্জ of the molecule or ions, molecule or ion। ঠিক আছে, কেমন করে হয়, H2SO4 এর চার্জ কত, 0, তাই তো, এর চার্জ 0। এবার ধরো আমি সালফারের অক্সিডেশন স্টেট বের করব X, তাহলে হাইড্রোজেনকে আমরা +2, সালফারের জন্য X, প্রতিটা হাইড্রোজেনের জন্য +1, তাই দুটো হাইড্রোজেনের +2, সালফার একটা আছে X, আচ্ছা প্লাস অক্সিজেন প্রতিটার জন্য -2, তাহলে -8 হয়ে গেল, তাই 0। তাহলে এই সমীকরণটা থেকে আমরা বের করে নিতে পারবো X = +6। বোঝা গেল? ওকে, এবারে আয়নের একটা উদাহরণ দিয়ে দিই, ধরো SO4 - 2, সালফার আছে, সালফারের অক্সিডেশন স্টেট আমরা বের করব ধরো X, তাই তো, তাহলে ওভারঅল চার্জ কত, -2, সালফারের জন্য X, সালফারেরটা বের করব, অক্সিজেনের জন্য কত, -2 প্রতিটার, -2 × 4, তাহলে X = এখানেও +6। ওকে, certain elements are assumed to have same oxidation state in different compound. Rule number 2, certain elements are assumed to have same oxidation state in different compounds. তারা কারা, তারা হচ্ছে ধরো হ্যালোজেন্স, হ্যালোজেন্সকে আমরা কি বলি, -1, হ্যালোজেন্সের অক্সিডেশন স্টেট আমরা কত ধরি, -1, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিনকে বাদ দিলাম কেন, ফ্লুরিন, এদের সবার -1। ঠিক আছে, অ্যালকালি মেটালস
অ্যালকালি মেটালস কারা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা সবাই +1। অ্যালকালাইন আর্থ মেটাল, এরা কারা? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, বেরিলিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম, এরা হচ্ছে সবাই +2, এদেরকে ধরে নেওয়া হয়। অক্সিজেন ইউজুয়ালি -2 ধরা হয়, -1 ধরা হয় পারঅক্সাইডের ক্ষেত্রে, -1/2 ধরা হয় সুপার অক্সাইডের ক্ষেত্রে, 0 ধরা হয় O2 মলিকুলের মধ্যে। আচ্ছা, হাইড্রোজেন সবসময় +1 ধরা হয় না, +1 ধরা হয় তখন যখন সেটা নন মেটালিক এলিমেন্টের সাথে অ্যাটাচ থাকে। নন মেটাল, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এ সমস্ত ক্ষেত্রে নন মেটাল। -1 যখন মেটালের সাথে অ্যাটাচ থাকে, লিথিয়াম হাইড্রাইড উইথ মেটাল, এক্সাম্পল হচ্ছে লিথিয়াম হাইড্রাইড, এখানে হাইড্রোজেনকে -1 ধরবে, +1 না। রুল নাম্বার 3 হচ্ছে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখাতে পারে। আমি গোটা লেকচারে এই ব্যাপারটা অনেকভাবে বলে এসেছি। ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখাতে পারে, মানে বেশিরভাগ এলিমেন্টসই ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখাতে পারে। যেমন NH3, HNO3, NO2। নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করো, এখানে -3, এখানে +5, এখানে +4, ভ্যারিয়েবল তো। রুল নাম্বার 4, এটাও আমি দেখেছি। ইন বাইনারি কম্পাউন্ডস মানে হোমো অ্যাটমিক মলিকুলস, না, ইন বাইনারি কম্পাউন্ডস মানে হোমো অ্যাটমিক মলিকুলস না, আমি ভুল বলছি। ইন বাইনারি কম্পাউন্ডস মানে ডিফারেন্ট এলিমেন্টস নিয়ে তৈরি হবে যেগুলো। দ্য এলিমেন্ট, এটাই তো মেজর, মানে এটাই তো মূল কারণ এতক্ষণ যেটা আমি দেখালাম। দ্য এলিমেন্ট উইথ গ্রেটার ইলেকট্রোনেগেটিভিটি is assigned as negative oxidation state. Rule number 5, elements such as oxygen, sulfur, phosphorus, etc. are considered neutral. এর কারণ আমি বলে দিয়েছি যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয় না, তাই পার বন্ড কনসিডারেশনটা 0 হয়ে যাবে ফর্মাল চার্জের। ঠিক আছে, তাহলে যা বললাম তার সামারিটা এটা, যে তোমরা রুল ধরে করলে, এই যে আমি লাস্টে রুল ধরে দেখালাম, রুল ধরে করা মানে হচ্ছে ধরো তোমার কাছে ক্যারোস অ্যাসিড রয়েছে H2SO5, রুল ধরে করতে চাইছো তুমি। এই যে লাস্টে 5টি রুল দেখালাম, এই রুল ধরে করতে চাইছো তো দেখো বিপদে পড়ে যাবে। রুলটা হচ্ছে এরকম যে চার্জ হচ্ছে জিরো এইটার, আর প্রতিটার অক্সিডেশন নাম্বারের যোগফল হবে চার্জ ওই কম্পাউন্ডটা। তাহলে এক্ষেত্রে 0 বসিয়ে দাও। সালফারের অক্সিডেশন স্টেট বের করতে চাইছি, সালফারকে X ধরে দাও, X+। হাইড্রোজেন দুটো আছে, প্রতিটার জন্য +1, তাহলে +2 হয়ে গেল। প্লাস অক্সিজেনের জন্য 10টা অক্সিজেন, 5 × -2,
এক্স ইজিক্যাল টু কত বেরোচ্ছে দেখো +8, তাই তো? -10 +2 -8, ওইদিকে গেলে +8। ক্যারোস অ্যাসিডে সালফারের অক্সিডেশন স্টেট কিন্তু -8 না, তোমরা রুল ধরে বের করতে গেলে এটা +8 এসে যাবে। তাই তোমাদেরকে স্ট্রাকচারে যেতে হবে। +8 এসে গেল, ধরো পরীক্ষা হলে বসে আছো, ক্যারোস অ্যাসিড দিয়েছে, তুমি +8 বের করছো, হঠাৎ করে মাথায় স্ট্রাইক করবে যে দেখো সালফার কিন্তু ম্যাক্সিমাম +6 অক্সিডেশন স্টেট দেখাতে পারে। ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার মানে হচ্ছে গ্রুপ নাম্বার -10, তাহলে গ্রুপ নাম্বার সালফারের হচ্ছে 16 -10, 6 হতে পারে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট। কিন্তু ক্যারোস অ্যাসিডে রুল ধরে করতে গিয়ে দেখা গেল +8, যেটা কিনা অ্যাবসার্ড। তখন তোমাকে এই সালফারের এই ক্যারোস অ্যাসিডের স্ট্রাকচারটা আগে লিখে নিতে হবে। ক্যারোস অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এইরকম, একটা পারক্ষ লিঙ্কেজ থাকে, মনে রাখতে হবে সেটা। এইভাবে বের করতে গেলে দেখবে সালফারের অক্সিডেশন স্টেটটা +6 বেরোলো ক্যারোস অ্যাসিডের, এবং এটাই ঠিক। অনেকে বলে যে ভাই তাহলে তুমি এক্ষেত্রে যখনই +8 বেরিয়ে গেল, মানে একটা লিমিট পেরিয়ে গেছে, সালফারের তো +6 হয় ম্যাক্সিমাম, লিমিট পেরিয়ে গেছে, রুল ধরে যখন করছো লিমিট পেরিয়ে গেল, তখন তুমি একটা অক্সিজেনকে পারক্ষ লিঙ্কেজ ধরে নাও। কেমন করে ধরবে না, H2SO5 তো, H2SO5 মনে মনে কনসিডার করে নাও একটা পারক্ষ লিঙ্কেজ আছে, তাহলে সেটা H2SO3 আর একটা পারক্ষ লিঙ্কেজ, তার মানে O2 আলাদা করে দাও। কিন্তু আমি এই নিয়মটা পছন্দ করি না, এটা করে দেখো আসবে পারক্ষ্যর জন্য -1। আচ্ছা, এবারে তুমি এক্স ধরে নাও, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য +2, সালফারের জন্য এক্স। আচ্ছা, তিনটে অক্সিজেন আছে -2 × 3 ইজিক্যাল টু, পারক্ষ্যর জন্য 1 -1, এই পারক্ষ্যর জন্য ইজিক্যাল টু 0। তাহলে কত হচ্ছে দেখো, এক্স 3 2 6, -6 -7 +2, তাহলে +5। এটা তো ভুল আসছে, তো আমি না এই জিনিসগুলো এই জন্য আমি পছন্দ করি না, মানে এটা ভুল আর কি, মানে সবসময় ঠিক হয় না। এটার জন্য স্ট্রাকচারটা ড্র করে করাটাই সব থেকে ভালো জিনিস, বেস্ট মেথড আর কি। পরের দিন আমরা ব্যালেন্সিং অফ রেডক্স রিয়াকশান পড়বো। দুটো মেথড আছে রেডক্স রিয়াকশান ব্যালেন্স করার জন্য, সেটা হচ্ছে একটা অক্সিডেশন নাম্বার মেথড আর একটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। পরের দিন আমি ওই দুটো মেথড ডিসকাস করে দেবো।